নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। স্পোর্টস টকের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি প্রবুদ্ধ, আমার সাথে আছে ঋদ্ধদা। আর না ভুলে যেও না, আমরা আইপিএল ভুলে যাইনি। আইপিএলটাই আমাদের ফোকাস। আমরা ফুটবল নিয়ে একটু কনটেন্ট বানাচ্ছিলাম বটে। বাট দিল্লি ক্যাপিটালসকে নিয়ে তো বানাতেই হতো, কারণ দিল্লি ক্যাপিটালস এর আর্ডেন্ট সমর্থক পুরো পশ্চিম বাংলায় নেই বললেই চলে। তবে আছে সায়নদা, আছে ঋদ্ধদা, তাই আমরা দিল্লি ক্যাপিটালসকে ইগনোর করতে পারি না। যদিও ট্রফিলেস ফ্র্যাঞ্চাইজ, যেটা তোমরা দেখেই নিয়েছো থাম্বনেলে, যে এক সাইডে একজন কেকেআর ফ্যান ট্রফি নিয়ে বসে আছে, অন্য সাইডে ঋদ্ধদা গম্ভীর মুখে বসে আছে। বাট ঠিক আছে, হুম। হোয়াট এভার। দিল্লির সামনে ভালো সম্ভাবনা আছে এবারে ট্রফি তোলার, তো আমরা সেটা নিয়ে আলোচনা করব। দিল্লি হ্যাজ ডান সাম স্মার্ট বিজনেস, তো আমরা ওভারঅল সেটা নিয়ে আলোচনায় আসবো। এবং আইপিএল উইথ স্পোর্টস টকের একটা নতুন এপিসোডও তোমাদের স্বাগত। রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাইক করে দিও। যদি আমাদের আলোচনা ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানিও, কোথায় আমরা ইমপ্রুভ করতে পারি সেটাও অবশ্যই জানিও। আমরা সময় নষ্ট করবো না ঋদ্ধদা, আমরা প্রথমেই রিটেনশন লিস্টে চলে আসি, সেখান থেকে আলোচনাটা এগোবো। তো দিল্লি লিডার একদম। কেএল রাহুলের নামটা খুব সারপ্রাইজিং ছিল যে ওই মুহূর্তে রিটেনশন অ্যানাউন্স হলো, কারণ দেয়ার ওয়ার বাজ যে কেকেআর ওয়ার আফটার কেএল রাহুল। তো কিভাবে দেখছো তুমি ওভারঅল দিল্লির এই স্কোয়াডটা আপাতত? আচ্ছা, বা সবকিছু আলোচনা শুরু করার আগে আমি সায়নদাকে একটা কাইন্ড অফ এটা সায়নদাকে ডেডিকেট করতে চাই ভিডিওটা। প্লাস সায়নদার আমার সাথে দিল্লি নিয়ে আলোচনা হয়। প্লাস আর একজন আছে সম্ভবত আরজু ব্যানার্জি, খুব যদি ভুল না হয় তিনিও মানে সেও বোধহয় আমার থেকে ছোটই হবে। এমবিএফটির তো ওয়ার্ডেন ফলোয়ার, স্পোর্টস টক ওয়ার্ডেন ফলোয়ার। ও বোধহয় খুব যদি ভুল না হয় দিল্লি ক্যাপিটাল সাপোর্টার। তো যাকে, কামিং ব্যাক টু দ্য টপিক, দিল্লির বিজনেস ওভারঅল যখন খুব শকিং লেগেছিল কিছু কথা। প্রথমে আমি ক্রিকবাজ নাম করেই বলছি, ক্রিকবাজ যেদিন আইপিএল এ যখন মানে ঢাকে কাঠি পড়ছে আর কি, যে সময়টা মানে অপশন কবে ডিসাইডেড হবে, মানে অপশন ডেট ডেট কবে অ্যানাউন্সমেন্ট ঠিক না, তখন জাস্ট আজ থেকে অন্তত মাস তিনেক আগে যখন আমরা পডকাস্টটা শুট করছি, তো আড়াই মাস আগে, তখন কিছু সারপ্রাইজিং কথা বলে ক্রিকবাজ বলেছিল মিচেল স্টার্ককে রিলিজ করে দেওয়া হবে। মাঝে যে ফেজটাতে মানে আমরা প্রচুর ইউটিউবে বিভিন্ন স্পোর্টস জার্নালিস্টরা, চ্যানেলরা, তারা পডকাস্ট শোতে বা লাইভে কেএল রাহুলকে নিয়ে একটা বিরাট সাগা চলেছিল। যে আমি সত্যি কথা বুঝতে পারিনি, কোনো লজিক পাইনি যে 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 ফ্র্যাঞ্চাইজি 14 কোটিতে কেএল রাহুলকে পায়, আর যে অ্যাকচুয়ালি আগের বারের টপ স্কোরার যে ফ্র্যাঞ্চাইজির হয়ে 15টা ইনিংসে সম্ভবত 593 রান করেছে, মানে ইফ আই রিমেম্বার দ্য নাম্বার রাইট, নাম্বারস রাইট। তো সেই জায়গাতে সেখানে তাকে ছেড়ে দেওয়ার তো কারণ কারণ দেখছি না। হ্যাঁ, একটা ট্রেডের কথাবার্তা হয়েছিল যেখানে লিডিং মিডিয়া হাউসরা রিপোর্টও করেছিল, কিন্তু কলকাতা নাইট রাইডার্স যখন চাইছে তা তো কেকেআর থেকে তো কিছু প্লেয়ার নিতে হবে। আমি একটাও নাম খুঁজে পাচ্ছিলাম না, যেমন লাইক কেকেআর যে কোর টিমটা রয়েছে, মানে কোর যে কাইন্ড অফ যে মেম্বার্স রয়েছে, তাদেরকে ছাড়তো না। আমি যদি এখন বলি আমি কেএল দিচ্ছি, তুমি আমাকে রিঙ্কু প্লাস হর্ষিপ দাও বা সুনীল নারিন দাও, দিল্লি কি কেকেআর সেটা রাজি হতো না? হতো না। তো এই জায়গাতে দাঁড়িয়ে ওভারঅল যখন বাসগুলো চলছিলাম শুনছিলাম, তো আমি একটু সারপ্রাইজই হচ্ছিলাম। কিন্তু আহ, যখন 15 নভেম্বর অ্যাকচুয়ালি আমরা লিস্টটা দেখতে পেলাম, সেখানটাতে তো অলমোস্ট দিল্লি কিছু, যেমন জিএফএমটা রিলিজ হতোই, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। ফাফ বয়সজনিত কারণে রিলিজ, তারপর আগের বছর একটা নোটেবল পিরিয়ডে ইনজুরির জন্য সার্ভিস পাইনি। তারপর হচ্ছে যে জেএফএম এরটা যেন যে হেমন্ত বাদানি অ্যাকচুয়ালি বলেছিলেন, জেএফএম কে আমরা অনেক এক্সপেকটেশন অনুযায়ী নিয়েছিলাম, যে জেএফএম যে আগের বছর যে লিগে যে সার্ভিসটা দিয়েছিল, কিন্তু আগের বছর সেই এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারিনি। কারণ 9 কোটি টাকার আমাকে দেখতে হবে আইপিএল এর আমি যে প্রাইসটা, যে পয়েন্টটা বা যে মূল্যটা দিচ্ছি তার এগেনস্ট আমি কি পাচ্ছি, সেটা যে সেটা ডেলিভার করতে পারিনি। বাদ বাকি কিছু, আমি একটা ব্যাপারে সার্টেন ছিলাম, যেটা আমাকে দিল্লি ছিল অবাক করলো। কারণ আগের বার টি নাটরাজন মানে নাট্টু প্লাস মানে একটা কি দুটো ম্যাচ অ্যাকচুয়ালি খেলেছিল, বাকিটা হুম। খেলতেই পারেনি। আহ, তারপর মুকেশ কুমারের আগের বার একটা টেরিবল সিজন গেছিল। আমি ভেবেছিলাম এই দুজনের মধ্যে একজন হয়তো রিলিজ হবে, কিন্তু দিল্লি অ্যাকচুয়ালি রিলিজ করেনি। হয়তো স্মার্ট মুভ, কারণ এইবার যেখানে অপশনে আমরা ট্রেন্ডটা দেখছি, সেখানে বড় নাম তো হয় উইথড্র করে নিচ্ছে, অথবা আনএভেলেবেল, যে কোনো কারণেই হোক। তো দিল্লি যদি রিলিজে করতো কাকে পেতো, সেই জন্যই হয়তো দিল্লি রিটেন করেছে এই এতগুলো প্লেয়ার। একদমই তাই। এবং এটা স্মার্ট মুভ বলতেই হবে, কারণ টি নটরাজন যদি অকশনে আসতো আমরা ধরে নিই, অ্যাটলিস্ট হুম। 3-4টে ফ্র্যাঞ্চাইজি কিন্তু মানে সেই
সবকিছু দিয়ে ঝাঁপাতো। মুকেশের ব্যাপারটা আমি একটু বুঝলাম না কেন? বাট এটা হুম, যদি আমি ফ্র্যাঞ্চাইজ এর পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, এটা ফ্র্যাঞ্চাইজ এবং প্লেয়ারের মধ্যে বা ফিউচারে যে প্লেয়াররা আসবে তাদের জন্য খুব ভালো বিজ্ঞাপন যে মুকেশ ২ টো সিজন খুব ভালো দিয়েছে দিল্লিকে। একটা হুম, হুম, সিজন হুম। একটু অফ গেছে, তারপর ৪-৫ মাস ইনজুরি। সেজন্য হয়তো ওরা মুকেশকে আরেকটা সিজন দেখতে চায়। জেএফএম এর সিচুয়েশনটা ডিফারেন্ট ছিল বিকজ হি ইজ আ ফরেনার, প্লাস হি ওয়াজ নট ফায়ারিং। তো ফরেনারদের প্রতি অতটাও, আনলেস হি ইজ আ গান ফরেনার, ফ্র্যাঞ্চাইজদের অতটা লয়ালটি থাকে না। প্লাস জেএফএম এর সারা বিশ্বে একটা খুব বাজে ফর্ম গেছে। বাট মুকেশ ইন দি আদার হ্যান্ড আমরা জানি হি ইজ ওয়ান অফ আর রেয়ার কমোডিটি। ডেথ বোলিং এ ইন্ডিয়ায় খুব ভালো বোলার খুব কম আছে, এবং ওয়েন ইউ হ্যাভ আ টি নটরাজন এন্ড মুকেশ, যদি দুজনের মধ্যে একজনও ডিসেন্ট ফর্মে থাকে, দিল্লির গতবারের যে বোলিং এর স্ট্রাগলটা ছিল সেটা অনেকটাই কিন্তু রিকভার হয়ে যাবে। তো সেখানেই আমরা প্লেইং 12 একটা বানিয়েছি ঋদ্ধদা, একটা হুম। কারেন্ট স্কোয়াডের উপর বানিয়েছি, এর উপর আমরা ইনক্লুশন করবো, এক্সক্লুশন করবো। তো ঋদ্ধদা কারেন্ট 12টা কিভাবে তুমি দেখছো এবং এইভাবেই দেখছো কেন? আচ্ছা, প্রথমেই বলে রাখি দিল্লি মাত্র ৩ জন ফরেনারকে রিটেন করেছে। ঠিক আছে? আর ৩ জন ফরেনার, কারণ আমি 4th ফরেনার খুঁজে পাইনি। তো দিল্লি হয়তো অকশন থেকে নেবে। তো আমার ফার্স্ট এ যেটা আ একটা জিনিস দেল আমি আই গেস যেটা করলে বেটার হবে, যেহেতু এই 11 এ একজনের নাম আমরা রেখেছি, তো তাকে নিয়ে কথা বলে নিয়ে আই গেস বেটার হবে, অডিয়েন্স বুঝতে সুবিধা হবে। যে নীতিশ হুম, রানার হুম। ইনক্লুশন এবং ডোনোভান ফেডারের এক্সক্লুশন, এই ট্রেডটাকে তুমি কিভাবে দেখছো স্পেসিফিক্যালি? হ্যাঁ, আমি একটু ১ম এ সারপ্রাইজড হয়েছিলাম। কারণ অলমোস্ট যদি মিডিয়া হাউস গুলো প্রত্যেকেই রিপোর্ট করেছিল যে নীতিশ বেরোচ্ছে, এটা তো সার্টেনই। তবে নীতিশের কলকাতা নাইট রাইডার্স যাওয়ার হাই প্রবাবিলিটি ছিল। তো অল অফ দ্য সাডেন যেদিন ডেডলাইন ডে ছিল সেদিন সকালে আমরা শুনতে পাই বা দেখতে পাই যে নীতিশ রানা ট্রেডেড টু দিল্লি ক্যাপিটালস অ্যান্ড তার বদলে ডোনোভান ফেরেইরা, যে অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকার টি-20 যে স্কোয়াড সেখানে একটা বিরাট কি প্লেয়ার এই আই গেস মুহূর্তে দাঁড়িয়ে। ক্যাপ্টেন। না, ক্যাপ্টেন ছিল অ্যাকচুয়ালি ওই নন ইম্পোর্টেন্ট সিরিজ গুলোতে, লাইক আচ্ছা। আহ, আহ, পাকিস্তান সিরিজে বোধহয় ক্যাপ্টেন্সি করেছে। হুম, হুম, পাকিস্তান হুম। সিরিজে মানে নন ইম্পর্টেন্ট না, মানে যেখানে ফুল মেইন টিমের কিছু প্লেয়ার বুঝতে ইয়ে থাকে। তো হুম। এখন সেই টিমে ডোনাল্ড ফেরিরা ক্যাপ্টেন ছিল। লাস্ট ২ বছর, ১.৫-২ বছর খুব ভালো গেছে। আচ্ছা, আমি দিল্লির পার্সপেক্টিভ থেকে যদি দেখি, আচ্ছা, আমরা যখন রেকর্ড করছি আজকে, এই এপিসোডটা হয়তো আজকেই পাবলিশড হবে। হুম। আমি যদি স্ম্যাটের প্রথম ২-৩টে ম্যাচ দেখি, নীতিশ কিন্তু যথেষ্ট ভালো টাচে রয়েছে। ইনফ্যাক্ট দিল্লি প্রিমিয়ার লিগেরও যদি ম্যাচেস গুলো দেখি, নীতিশ কিন্তু এখনো বেশ ভালো টাচে লাগছে, যেটা আমার সারপ্রাইজ করেছে। আমি একটু নিজে সারপ্রাইজড হয়েছি। যেমন ট্রেডটা হয়েছিল, আমি কারণটা খুঁজে পাইনি। তার প্রধান কারণ হচ্ছে আগের বছরের যদি দিল্লি ট্রেন্ডটা দেখি, যে ব্যাটিং অর্ডার বা যাই দেখি না কেন, ৪ নম্বরে আকসার প্যাটেল আসছিল। ঠিক আছে? এবার নীতিশকে আনার মূল লক্ষ্য হচ্ছে নীতিশ ইজ অ্যান এক্সেপশনাল গুড স্পিরিটের। আনাই হয়েছে স্পিড হিট করবে। জেনারেলি এখানে নীতিশ দিল্লি যে টিমটাতে, মানে দিল্লির যে স্ম্যাট টিমটাতে, যেখান এখন যে ক্যাপ্টেন যেখানটাতে, সেখানেও কিন্তু নীতিশ ৩ নম্বরে ব্যাট করতে আসছে। তো ওর হুম। ওর রোলটা মানে ওর রোলটা খুব মানে স্পেসিফিক রোল, খুব ক্লিয়ার রোল। সেই ক্লিয়ার চিন্তা ভাবনা করেই আনা হয়েছে যে আমার টিমে মেইন যে স্পিন হিটার হবে সে নীতিশ রানা হবে। একদমই ঠিক তাই। আছে? এবং সো ভেরি তোমার জন্য একটা হুম, বড় অ্যাডভান্টেজ, লেফট হ্যান্ডেড স্পিন হিটার, তোমার একটা লেফট হ্যান্ড হুম, রাইট হ্যান্ড হুম। কম্বিনেশনের জন্য বিশাল প্লাস। বিশাল প্লাস পয়েন্ট। তো সেই জায়গাতে নীতিশকে একটু রোল ক্লারিটিটাও আই থিংক অলমোস্ট দিয়ে দেওয়া হয়েছে। তুমি আসবে, তুমি ফার্স্ট টাইম প্লেয়ার হবে, তুমি জাস্ট গান স্পিন করবে। প্লাস আরেকটা ব্যাপার হচ্ছে যে নীতিশ চাইলে একটা টি-20 ম্যাচে ইজিলি ১-২ ওভার বল করে দিতে পারে, হাত ঘোরাতে পারে। কোনো আর অসুবিধা নেই সেক্ষেত্রে। আমার একটা অপশনস বাড়লো। তো এইটার জন্য নীতিশকে আনা হয়েছে। এবার ডোনাভান ফেরিরা যখন ট্রেডের ওই মানে রাজস্থান রয়্যালস এ গেল, সেটা অনেককে একটু সারপ্রাইজ করেছে। আমি যে একদম সারপ্রাইজ হইনি তা নয়। কিন্তু এইটা দেখতে হবে, ডোনাভান ফেরিরা কখনো কিন্তু আমার ফার্স্ট টিম প্লেয়ার না। যে টিমের স্টাফস কে ১০ কোটি টাকা দিয়ে রিটেন করা হয়েছে। আর স্টাফস এই মুহূর্তে দাঁড়িয়ে স্টাফস তো দিল্লি ক্যাপিটালস কে যথেষ্ট সার্ভিস দিয়েছে লাস্ট ২ বছর ধরে। তো স্টাফস আমার ফার্স্ট চয়েস। তো যাকে আনতে হবে বা যাকে খেলাতে হবে, তাকে স্টাফসদেরকে ব্যাকআপ হিসেবে রাখতে হবে। তো ব্যাকআপ হিসেবে ডোনাভান ফেরেইরা হয়তো টু গুড, রাজস্থানের একটা ফিনিশার খুঁজছিল। তো এই জন্য এই ডিলটা হয়েছে। বোথ পার্টিস কম বেশি গেইন করেছে আমার মতে। আর একদম, দুটো প্লেয়ারের জন্যই ভালো। একদমই তাই। এবং এই যে 12 টা তোমরা দেখছো, এখানে কোথায়, হুম, কোথায় ইমপ্রুভমেন্ট প্রয়োজন আমাদের আলোচনাটা সেইভাবেই হবে যাতে দিল্লি একটা টাইটেল উইনিং স্কোয়াড হতে পারে। কারণ আমরা যদি হুম। ওভারঅল এই স্কোয়াডটা দেখি, ইটস নট আ ব্যাড 12 টু বি অনেস্ট। মানে এই 12 টাও কিন্তু ভেরি গুড টুয়েলভ। প্রত্যেকটা মানে টপ গুড 4 টুয়েলভ। ফিনিশ করার ক্যাপাবিলিটি রাখে এরা। যদি টি নটরাজন হুম, ইজ ইন ফর্ম, দুষ্মান চামিরা রিসেন্টলি শ্রীলঙ্কার হয়ে কি করেছে আমরা দেখেছি। মিচেল স্টার্ক ইজ মিচেল স্টার্ক। কুলদীপ আছে, আশুতোষ আছে।
আশুতোষের থেকেও বড় কথা বলতে হবে, অক্ষর প্যাটেল আছে ক্যাপ্টেন। কেএল হুম রাহুল ইজ ইন হুম হুম। সুপার টাচ। অভিষেক পোরেলস ম্যাটে বাংলার হয়ে বেশ ভালো শুরু দিচ্ছে বাংলাকে, যেটা ওর ইউজুয়াল রোল। সমীর রিজভি, বিপ্রাজও আছে। ভিপরাজ বিপ্রাজও যে আছে ইন্ডিয়ার, মানে ইন্ডিয়া এর স্পিন ভাই রেগুলার। চারজন স্পিনার আছে তোমার কাছে, কারণ নীতিশ রানাকে অনেকে পার্ট টাইম স্পিনার বলে, বাট আমার মনে হয় নীতিশ রানা অনেক পার্ট টাইম স্পিনারের থেকে বেটার স্পিনার, অ্যাটলিস্ট কেকেআর ডেজে আমরা যা, আহ ইজ আ ভেরি সবচেয়ে বড় সবচেয়ে বড় কথা, স্ম্যাটে কিন্তু রেগুলার বল করছে, 2-3 ওভার করছে সোফার। তো অপশনস আছে। ক্যাপ্টেনিং দিল্লি তো তোমাদের ক্যাপ্টেন্সি নিয়ে যে একটা ও ছিল, তুমি একটা দলের লিডারশিপ গ্রুপে একটা ভালো এক্সপিরিয়েন্সড নাম পেলে কিন্তু। কেএল হুম হুম রাহুল হুম ইজ নট আ প্রুভেন ক্যাপ্টেন ইন আইপিএল হিস্ট্রি, যদিও হি ওয়াজ আ ক্যাপ্টেন, হি ইজ নট আ প্রুভেন ক্যাপ্টেন। নীতিশ সেখানে কেকেআর এ এমন একটা সিজনে ক্যাপ্টেন ছিল যেখানে কেকেআর এর অনেক কিছু ছিল না, হুম। সেখানে হি ডিড ওয়েল উইথ লিমিটেড রিসোর্সেস, যেটা সমস্ত কেকেআর ফ্যানরা স্বীকার করে, যে জন্য অ্যাজ আ কেকেআর ফ্যান আমরা চেয়েছিলাম যে নীতিশ কলকাতায় আসুক, ক্যাপ্টেন্সি করুক কলকাতার। তো তোমরা একটা লিডারশিপ গ্রুপে মানে একটা অপশন পাচ্ছ যে অক্ষরকে হেল্প করতে পারবে, কেএল কে হেল্প করতে পারবে দরকারে, এবং নীতিশ আসায় তোমার বোধহয় সবচেয়ে বড় সুবিধা হয়ে গেছে, ব্যাটিং অর্ডারটাকে খুব স্টেবল করে দিচ্ছে নীতিশ রানা। এক্স্যাক্টলি। তবে ব্যাটিং অর্ডার স্টেবল হলেও যে জায়গাটা তোমাদের ভোগার ছিল বা যে জায়গাটা তোমরা অপশনে যাবে, সেটা হচ্ছে টপ অর্ডারে তোমাদের ফায়ার পাওয়ার চাই। তো তুমি এই নামগুলো লিস্ট হুম করেছো, কেন স্পেসিফিক হুম। এই তিনজনের দিকেই তোমার নজর, কেন অন্য কেউ না? আচ্ছা, আমি জাস্ট আগের স্লাইডটা একটু দিতে বলবো, জাস্ট একটা জাস্ট ছোট্ট কথা বলে দেবো। একদম একদম। আচ্ছা, 12 আমার এখানে কেএল রাহুল, অভিষেক পোড়েল ডিসেন্ট পেয়ার বলা যেতে পারে। ঠিক আছে। আর অভিষেক পোড়েল কিন্তু এখন স্ম্যাটে মোটামুটি রেগুলার রান পাচ্ছে, এরকম যে নয়, ইন্ডিয়া স্কোয়াডেও ছিল। কিন্তু প্রবলেমটা হচ্ছে, মানে রাহুল ইজ অ্যান অলরাউন্ড ব্যাটার। আমার যে কাইন্ড অফ যেটা বাল্ক রান করবে একটা সিজনে, লাইক 500, 450, 500, 600 রান করে দেবে, তো ভলিউম আছে। অভিষেক পোড়েল ইজ এ ভেরি গুড ব্যাটার নাওয়াডেজ, মানে রিসেন্ট টাইমসে ভালো, যথেষ্ট ভালো প্রসপেক্ট ছিল 2-3 বছরে, ডেভেলপও করছে। কিন্তু যেটা আমি ফাফ ডুপ্লেসি কিংবা জেএফএম এর থেকে পেতাম বা পেয়েছি, বা আগে দিল্লিতে যে ডেভিড ওয়ার্নার যে ফেজটাতে ছিল, আমার একটা গান হিটার, মানে 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 ট্রুলি যে হিট করবে, খুব ভালো পেস হিট করবে, স্পিনের এগেনস্টে মোটামুটি শক্ত হবে, মানে যথেষ্ট সক্ষতা থাকবে তার। তারপর হচ্ছে যে কি বলবো, যে স্পিড সাবলীল হবে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে, এই যে ধরো, যার মোটামুটি স্ট্রাইক রেটটা খুব কম করে হলেও মানে 250-300 রেঞ্জে থাকবে, 200 থেকে 300 রেঞ্জে থাকবে। অভিষেক পোড়েল করতে পারে যে জিনিসটা, কিন্তু অভিষেক পোড়েল কি টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচে সেই স্টারটা দিতে পারবে কেএল রাহুলের সাথে? হয়তো নয়, সেটা কোনো ব্যাটারই দিতে পারবে না। সেই জায়গাতে একটা টপ অর্ডারে একটা খুব যে যার স্ট্রাইক রেটটা অন্তত 200 থেকে 250-র মধ্যে থাকবে, সেরকম একটা হিটার দরকার, যার আরো বেশি হিটিং এবিলিটিটা আছে। উইথ ডিউ রেসপেক্ট টু অভিষেক পোড়েল, আমার প্রচন্ড পছন্দের প্লেয়ার রিসেন্ট টাইমসে। সেই জায়গাতে কিন্তু, আর প্লাস আমার কাছে দিল্লির এই মুহূর্তে 3টে বিদেশি আছে টোটাল। আমি যদি দুটো বোলার খেলাই, স্টাফস খেলে, আমার কিন্তু সেই লিবার্টিটা থাকছে, সেই স্বাধীনতা থাকছে, আমি ওভারঅল একটা টপ অর্ডার ব্যাটার করতে পারি। আমার অপশনস অনেকগুলোই আছে টপ অর্ডার ব্যাটারে। তার মধ্যে ফিনালেন কামস ফার্স্ট, যদি একটু ইনজুরি প্রোন, লাস্টের কয়েকটা দিন ইনজিওর ছিল। টিম শেফার্ট, আনাদার প্রসপেক্ট, বেন ডাকেট। এছাড়াও টিম রবিনসন আছে। আমি দিল্লির জন্য শেহবকে সাজেস্ট করবো না, যদি শেহব আমার খুব পছন্দের প্লেয়ার, কিন্তু শেহব সেই ডিস্ট্রাকটিভ ব্যাটার মধ্যে পড়ে না। আরো একটা অপশন হতে পারে, সেটা হচ্ছে যে জনি বেয়ারস্টো ক্যান বি অ্যান অপশন ফর মানে ফর দিল্লি ক্যাপিটালস। ঠিক আছে, যারা রাহুলের সাথে ব্যাট করবে। আর একটা নাম যেটা নিয়ে প্রচুর সোশ্যাল মিডিয়া আমি বাজ দেখছি, যেটা নিয়ে আমরা ক্রিকেট পডকাস্টে আলোচনা করেছিলাম, ক্যান হুম। দিল্লি কনসিডার জেমি স্মিথ? তোমার কি ওপিনিয়ন? এখনো না আইপিএল এ টেস্টেড নয়। দিল্লিতে একজন ডেডিকেটেড ওপেনার খুঁজছে। জেমি হুম স্মিথ নিজে বলছে আমি 5 বা 6 নম্বরে খেলবো, হতে পারে টপ অর্ডার। কিন্তু আমার কাছে যখন আইপিএল এ মোটামুটি প্রুভেন প্লেয়ার মানে অপশনস রয়েছে, হুম। সেখানে আমি জেমি স্মিথকে, হ্যাঁ আমি মানছি জেমি স্মিথ খুব ভালো প্রসপেক্ট, কিন্তু সাবকন্টিনেন্টে এখনো জেমি স্মিথ সেভাবে কিন্তু টেস্টেড এই না। মুহূর্তে দিল্লির যেটা নিড সেটা হয়তো জেমি স্মিথ ফুলফিল করে না, মেবি 2 ইয়ার্স লেটার যখন ও আরো ডেভেলপ মেবি। হবে তখন। দিল্লি বলো হুম বা যে কোনো আইপিএল টিম বলো, আমরা কেকেআর পডকাস্ট নিয়ে আলোচনা করেছি, কেকেআর ফ্যানরা যদি দেখো এই ভিডিওটা, ডু ওয়াচ হুম দ্যাট এপিসোড আউট। কেকেআর এর উইকেট কিপার ব্যাটসম্যান কারা হতে পারে, সেখানে জেমি স্মিথকে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, এবং এই হুম নামগুলোকে নিয়েও আলোচনা হয়েছে সারপ্রাইজিংলি। তো এদের প্রোফাইলের হুম ব্যাপারে বিস্তারিত আইডিয়াও তোমরা পেয়ে যাবে, কারণ এই একটা হুম। ডিপার্টমেন্ট কেকেআর এর সঙ্গে প্রায় প্রত্যেকটা টিমেরই যে চয়েস সেটা
সিমিলার সেটস অফ অপশনসই অ্যাভেলেবল। এরপরে আমরা যে হুম, অপশনটা যাবো, স্টার্টিং ইলেভেনটা আমরা যদি দেখি, সেখানে একটা নাম ছিল হুম, দুশমান সামিরা। বাট দিল্লি হুম। ক্যান ডু মাচ বেটার দ্যান দুশমান সামিরা, দে হ্যাভ দ্য পার্টস ফর দ্যাট। তো আমরা সেখানেই যাবো। আমি মিউট করছি, আমার পাখি রেগে গেছে, তো ঋতুদা বাকিটা কন্টিনিউ করবে। শিওর, শিওর। আমি একটু প্রভুদের টেকনিক্যাল একটা ইস্যু হয়েছে, আমি এখানটায় বলি। আহ দুষ্মন্ত চৌমিরা ইজ এ ভেরি গুড ব্যাকআপ। লাস্ট ১ বছরে, লাস্ট ৬-৭ মাসে টু বি স্পেসিফিক, শ্রীলঙ্কার ক্রিকেটে ফিরে এসেছে, মূল স্রোতে ফিরে এসেছে, যেটা একসময় হারিয়ে গেছিল। সেটা বিভিন্ন কারণেই হোক না কেন, সেটা কিন্তু এখন দিল্লি শ্রীলঙ্কার ইয়েতে রেগুলার খেলছে। আপনার যদি লাস্ট পাকিস্তানের সাথে বা পাকিস্তান জিম্বাবুয়ের সাথে একটা ট্রাই সিরিজ ছিল, সেখানে দুশমন চামিরা একটা ম্যাচে পাকিস্তানকে মানে লিটারালি পাকিস্তানের এগেনস্টে একা হাতে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল। লাস্ট ওভারে বোধহয় ৬ না ৮ রান ছিল, আমার ঠিক এক্সাক্টলি মনে পড়ছে না। ডিফেন্ড করে দিয়েছিল। দুশমান চামিরা ইজ এ ভেরি গুড ব্যাকআপ। কিন্তু আমার কাছে যেহেতু প্রায় ২১-২২ কোটি টাকার পার্স আছে, আমি কিন্তু এই ৩ জনের মধ্যে বা অন্য অপশনস ও আছে, লাইক বেন ডরসিয়াস আছে, জ্যাসন হোল্ডার আছে। সে একটু বোলিং অলরাউন্ডার, ইয়েতে যেমন তাদেরকে অপশন গুলো সে এক্সপ্লোর করতে পারি। ম্যাট হেনরি আমার প্রথম পছন্দ। কারণ আমার এমন একটা বোলার দরকার যে মিচেল স্টার্কের সাথে নিউ বল বোলিংটা করবে। কারণ আমার মিডল ফেসে নাটরাজন বল করতে আসবে, আর অটোমেটিক্যালি নাটরাজনই ফিনিশ করবে। তাছাড়া স্টার্কও করতে পারে। কিন্তু এছাড়া আমার এই নিউ বল একটা বলার দরকার, ম্যাথিউ ফোর্ড, ম্যাট হেনরি, এরা সেই রোলটা খুব সাবলীল। তার থেকে বড় কথা হচ্ছে যে, যে ভয়েডটা আছে এখনো দিল্লিতে, মানে স্টার্কের যে পার্টনারটা দুষ্পান্ত হতে, কিন্তু শ্রীলঙ্কার জার্সিতে দুষ্পান্ত এখনো কিন্তু নিউ বল জেনারেলি বল করে না। সেখানে আইডিয়ালি এই তিনজনের মধ্যে একজন ইজিলি সেই নিউ বল বোলার হতেই পারে। আর ম্যাট হেনরি বা ম্যাথিউ ফোর্ডের, এদের কিন্তু ব্যাটিং এর হাতটা খারাপ নয়, ডিসেন্ট। একদমই তাই, একদমই তাই। আমার অ্যাকচুয়ালি একটু টেকনিক্যাল গ্লিচ হচ্ছিল, বাট আই এম ব্যাক। হুম, হুম, তো হুম, হুম, তোমার কাছে আমি যেটা জানতে যাবো দাদা, ম্যাট হুম, হেনরির থেকে হুম, তুমি ম্যাথিউ ফোর্ডকে কি বেশি চাইবে না? কারণ ম্যাথিউ ফোর্ডও তোমায় কাইন্ড অফ ম্যাট হেনরি, আমি বলছি ম্যাট হেনরি লেভেলের না, বাট কাইন্ড অফ হুম, সেম স্কিলটা দিচ্ছে। প্লাস ম্যাথিউ ফোর্ড ক্যান বি দ্য নেক্সট রাসেল, মানে নট রাসেল, বাট হুম, ক্যান বি দ্যাট ক্যাটেগরিতে। তুমি একটা পাওয়ার হিটারও পেয়ে যাচ্ছ লোয়ার ডাউন দ্য অর্ডার, যেটা তোমার ব্যাটিং আরো স্ট্রেচ করছে। তো ম্যাথিউ ফোর্ড কি প্রথম অপশন হওয়া উচিত না দিল্লির পার্সপেক্টিভ থেকে? কারণ ইউ অলরেডি হ্যাভ মিড স্টার্ট। হতে পারে। আমি সেটা অস্বীকার করব না। হয়তো ম্যাট হেনরিকে এমন টিমের দরকার, যেমন কেকের একটা হতে পারে, বা চেন্নাই হতে পারে। যেমন চেন্নাই তো ইয়েকে ছেড়ে দিয়েছে, যেমন পাতিরানাকে ছেড়ে দিয়েছে। সেই জায়গাতে একটা হয়তো নিউ বল বোলারের দিকেও যেতে পারে, বা এক্সপিরিয়েন্স কাউকে। এদের পার্স অনেক বেশি আছে। তো সেখানটাতে হয়তো আমরা ম্যাথিউ ফোর্ডের দিকে যেতেই পারি। ম্যাথিউ ফোর্ড, তবে একটা ব্যাপারকে আমি যদি অভিজ্ঞতার দিক থেকে বলি, মানে মানে এই পার্সপেক্টিভ থেকে যদি দেখি যে এক্সপিরিয়েন্স বোলার কে, সেখানে ম্যাথিউ ফোর্ড সবে সবে সদ্য ইন্টারন্যাশনাল ক্রিকেটটা এসছে। ভীষণ মানে প্রমিসিং, এ নিয়ে তো কোনো ডাউট নেই। বাট সেই জন্য আমি এক্সপিরিয়েন্স এর দিকে যদি বলি, মানে হুম, হুম। এট দ্য সেম টাইম এটাও হতে পারে যে একটা টিমে যখন বোলিং লাইন আপে ম্যাট হেনরি আর মিচেল স্টার্ক শুরু করছে ইনিংসের, ঠিক আছে? আর ডেথ ওভার্সে ৩ নাটরাজন আছে। প্লাস তোমার বোলিং ইউনিটে একটা কুলদীপ যাদব আছে, একটা অক্ষর প্যাটেল আছে। হ্যাঁ, বিপরাজয় আছে। ফিফট মানে আমরা কে ফ্যানরা কিছু বছর আগে নিজেদের বোলিং নিয়ে খুব সেই বড় বড় বাতেলা দিতাম। হুম, কাইন্ড অফ সেরকম লেভেলের বোলিং লাইন আপ হয়ে যাবে কিন্তু, যদি তুমি একটা ম্যাট হেনরি, প্রাইম মিড স্টার্ক, প্রাইম কুলদীপ, এই ১২ ওভারে তো, মানে আমি জানি মিড স্টার্ক রান কনসিড করেছে একটা হুম, 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 মিড স্টার্ক হোয়েন হি ইজ গেটিং দ্য ফর্ম, তখন মিস্টার হুম, কিন্তু শুরুতেই তোমার টিমকে ধসিয়ে দিয়ে চলে যাবে, তারপর তোমার কিছু করার থাকবে না। মিড ওভার অপারেট করবে হুম, কুলদীপ আর অক্ষর প্যাটেল, ভিপরাজ আসবে হ্যান্ডি লেগ স্পিনার হিসেবে। তো মানে ডিসি যদি ম্যাট হ্যান্ডি টাইপের কাউকে সাইন করাতে পারে, মানে ইটস টু গুড ফর ডিসি, এবং বাকিদের জন্য খুব চাপ হতে চলেছে। লাস্ট যে অপশনটা হুম। যেটা নিয়ে আমরা এই সেশনটা র্যাপ হ্যাঁ, করবো। তার আগে যেটা বলে দিই, এছাড়াও কিন্তু আমরা ৩ টে নাম দেখালাম। এখানেও হুম, হুম, এছাড়াও প্রচুর নাম আছে। হুম, যেমন জ্যাকব ডাফি অপশনে আসছে। হুম, বেন ডর্সিয়াস বেন ডর্সিয়াস অপশনে আছে। দিল্লিতে টেস্টেড মুস্তাফিজুর রহমান আছে। যদি মুস্তাফিজুর রহমান কিন্তু নিউ বল বোলার না। ও কিন্তু কাইন্ড অফ একটা টিম নাটরাজন যে রোলটা প্লে করে, ওই রোলটা প্লে করতে পারে। অপশনস আছে কিন্তু, বেশ কয়েকটা অপশনস আছে। এরকম নয় যে অপশনস নেই। তো দেখা যাক দিল্লি ম্যানেজমেন্টের কি ভাবনা চিন্তা রয়েছে, সেটা কাকে পিক করে। এবার আসি এই যে নামগুলো এদের কথায়। দিল্লির এই মুহূর্তে দাঁড়িয়ে ৩ টে ফরেনার রয়েছে। আমার কাছে আমি ম্যাক্সিমাম তো ৮ টা ফরেনার নিতে পারবো। আমার ৫টা কিন্তু ফরেনার আমি এখনো নিতে পারি স্কোয়াডে। ঠিক আছে? এবার এই ৫ টা, আমার কাছে ২ টো ফাস্ট বোলার আছে। আমি বড়জোর আর একটা ফাস্ট বোলার নেবো, বা ফাস্ট বোলিং অলরাউন্ডার নেবো।
মানে লাইক ম্যাথু ফুড বা জেসন হোল্ডার। তাহলে 4টে হলো। আমি 2টো টপ অর্ডার ব্যাটার নেব। যদি লাইক একটা জনি বিয়ার্সটো হলো বা একটা এক্স-ওয়াই-জেড কেউ হতে পারে। যেকোনো হুম হুম। ফিনালেন বা ইউনাইটেড হতে পারে। আর তুমি কি তো 3 জেএফএম কে বেস্ট প্রাইসে বাইব্যাকের সম্ভাবনা দেখছো? না, আমি দেখছি না। আমি সেটা করবও না কোনদিনও। কারণ হুম, জেএমএম লাস্ট ১ বছর ধরে কিচ্ছু করেনি ১-১.৫ বছর ধরে। ওকে নেওয়ার কোনো মানে হয় না। আমি আনসোল্ডই দেখছি জেএফএমপি যদি না কারো ইয়ে। কারণ ওই যে রোলটা সেখানে প্রচুর অপশনস আছে। যেটা হুম, নিয়ে আমরা হুম। আলোচনা করেছি। আর তো যেহেতু মিনিমাম সেখানটাতে যে প্রাইম অপশনের দিকেই যাবে বেশি, মানে পোটেনশিয়াল লোকে খুব কম ইনভেস্ট করবে। পোটেনশিয়াল একদমই তাই। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আ আমার যে রোলটা অ্যাকচুয়ালি যে স্টাবস এর যদি আমার একটা ব্যাকআপ লাগে, ঠিক আছে? সেখানে কিন্তু এই ম্যাকমুলেন, ডেডালাল এই রোলগুলো আছে। মানে থেকে যায়। মানে এগুলো নিয়ে আলোচনা হতেই পারে। এছাড়া যেটা আমরা স্লাইডে আমি এড করতে ভুলে গেছিলাম। আমার এখন হঠাৎ করে মাথায় এলো। যে সিকান্দার রাজান ক্যান বি অ্যান অপশন। হুম, ভেরি হুম, গুড হুম। অপশন ফর দেম। তিন ঠিক বোলিং আছে? অলরাউন্ডার। স্পিন বোলিং অলরাউন্ডার সিকান্দার রাজা অপশন আছে। তো আরো বেশ কিছু অপশনস আছে। তো যাদের নিয়ে অ্যাকচুয়ালি কথা বলা যায়। কিন্তু আমার একটা স্টাবস এর যদি ব্যাকআপ লাগে, মানে ব্যাকআপ সে যে আমি জানি যে মোস্ট অফ দ্যা টাইম হয়তো গোটা সিজনটাকে সিটে বসে কাটাতেই হতে পারে। তো ওই ডেলানো, ম্যাকমুলেন যাদের পেছনে আমাকে বিরাট পার্টস কিন্তু খরচা করতে হবে না। ঠিক আছে? তো সেই জায়গাতে দাঁড়িয়ে স্টাবস এর একটা ব্যাকআপ দরকার, সেগুলো হতে পারে। স্পেসিফিক্যালি ডেলানো সম্বন্ধে আমরা কিন্তু কেকেআর বা ডেলানো ব্রেন্ডন ম্যাকমিলানের সাথে কেকেআর পডকাস্টে যারা অলরাউন্ডের যে পডকাস্ট সোনু সেখানে সুদও খুব আপনারা সুন্দর ডেকে জানি, নিলে তো তিনটে নাম নিয়ে আলোচনা হয়েছে। ৩ টা নাম নিয়ে আলোচনা হয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। সোনু যাদবকে রেখেছি আমার দিল্লি যে স্কোয়াডটা আছে না, সেখানে ফাস্ট বোলিং অলরাউন্ডার, ডোমেস্টিক ফাস্ট বোলিং অলরাউন্ডার নেই। ইনফ্যাক্ট বা ওভারসিজ ওভারসিজও ফাস্ট বোলিং অলরাউন্ডার নেই। তামিলনাড়ুর হয়ে এই ম্যাচে সোনু যাদব কিন্তু যথেষ্ট ভালো বল, মানে যথেষ্ট ওভারঅল পারফরমেন্স যদি দেখি বেশ ভালো। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে নিউ বল বোলার। আইডিয়ালি স্টার্কিশ পার্টনার হতে পারে। আর ওই হুম। ব্যাটিং অর্ডারের ৫-৬ নম্বরে ব্যাটার অ্যাকচুয়ালি ডিসেন্ট ব্যাটার। তো এই অপশনটা দিল্লি ক্যাপিটালস এক্সপ্লোর করতেই পারি অপশনস গুলো। একদমই তাই। এবং আমি লাস্টে চলে যাবো ঋতুদার কাছ থেকে একটা ওভারঅল ফিডব্যাক নিতে, পার তার আগে যেটা জানতে চাইবো, কয়েকদিন আগে একটা খবর আমরা দেখেছিলাম যে জিএসডব্লিউ গ্রুপ দে হ্যাভ সাইন্ড কার্তিক শর্মা। কার্তিক শর্মার অ্যাম্বাসেডর হিসেবে বা স্পন্সর হিসেবে জিএসডব্লিউ গ্রুপ সাইন করেছে। তো প্রচুর দিল্লি ফ্যান্স অ্যাজিউম করছে যে দিল্লি উইল গো ফর কার্তিক শর্মা। তুমি কি কার্তিক শর্মার দিল্লিতে আসার কোনো পসিবিলিটি দেখছো, নাকি ইটস আ টু গুড পসিবিলিটি টু বি ট্রু? কারণ বাকিরা অনেক বড় পার্টস নিয়ে যাচ্ছে এবং কার্তিক শর্মা ইজ আ জেনারেশনাল ট্যালেন্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কেকেআরই কার্তিক শর্মাকে দেখছি। এবার যদি কেকেআর বা ভেঙ্কি মাইসোর দ্য গ্রেট ভেঙ্কি মাইসোর মনে করে যে আমার কার্তিক শর্মাকে ডাকবো না, দরকার নেই, তাহলে অন্য টিম বসে আছে। কিন্তু কেকেআর এর আইডিয়া। এবার আমি যদি দিল্লির পার্সপেক্টিভ মানে দিল্লির টেকনিক্যাল ব্যাপারগুলো যদি নিয়ে আলোচনা করি, কার্তিক শর্মাকে খেলাবে কোথায়? কার্তিক শর্মা ওই ৪-৫ এ ব্যাট করে। সেখানটাতে আমার ৪-৫ কিন্তু ফিল্ড। আর কার্তিক শর্মা উইকেট কিপার। আমার কাছে কেএল রাহুল, অভিষেক পোরেলের মতো ২ জন মানে টপ লেভেল উইকেট কিপার ব্যাটার রয়েছে। এবং ঠিক আছে? এইখানে ইনফেক্ট উইকেট কিপার পেয়ে যাচ্ছে পোটেনশিয়ালি। এখানে potentially ইনফেক্ট নট অনলি দ্যাট, ক্রিস্টান স্টালস অ্যাকচুয়ালি উইকেট কিপার ব্যাটার। অ্যাকচুয়ালি উইকেট কিপার ব্যাটার। তো আমার তো স্কোয়াডে নেই। মানে স্কোয়াডের জায়গা নেই। কি করে মানে আমি ফিট করাবো কার্তিক শর্মাকে? আর কার্তিক শর্মাকে আ কিনে বেঞ্চ করিয়ে রাখাটা ইটস কাইন্ড অফ ইনজাস্টিস হবে কার্তিক হ্যাঁ, শর্মার ধরো সাথে। সমীর রিজভিকে ছেড়ে দিতে তোমরা, তখন কার্তিক শর্মা উড হ্যাভ মেড মোর সেন্স। একদমই তাই। আর সামির রিজভী এই মুহূর্তে ইউপির হয়ে যে স্ট্যাটে যে ফর্মে আছে আর 95 লাখস ইফ আই এম নট রং। মানে এবং সমীর রিজভি যদি খুব ভুল নয়, মানে হি ইজ ডুইং বেটার দ্যান রিঙ্কু সিং। হ্যাঁ, ইউ হ্যাঁ, বিলিভ রিঙ্কু সিং? এক্সাক্টলি। সমীর রিজভি হ্যাজ বিন দ্য বেটার প্লেয়ার সো ফার। অন সোফার মানে অন্তত এই সিজন নিরিখে। এই ঠিক আছে? সিজনে বলছি আমরা এই একদম। সিজনের নিরিখে ইয়েতে বেটার প্লেয়ার। তো সামির আমি ইনফ্যাক্ট আমি আরেকটা কথা বলছি মেবি এটা একটু এটা নিয়ে কি বলে এটা কন্ট্রোভার্সি না, মানে এটা আমার অ্যাজাম্পশন হতে পারে। সামির রেজভি যে ফর্মে আছে মানে তাতে হয়তো আশুতোষের জায়গাও খেয়ে নিতে পারে। যদিও অ্যাকচুয়ালি দুজনেই কিন্তু কেউ মানে দুজনের রোলটা আলাদা। একজন টপ ফিনিশার, একজন মিডল অর্ডারস ব্যাট করবে। মানে ৪ নম্বরে। কিন্তু আমার যে মোমেন্টে আমি একটা বিদেশি উইকেট কিপার, বিদেশি ব্যাটার কেএল রাহুল, নীতিশ, সামির রিজভী, তারপরে আকসার স্টাবস, তারপরে বিপরাজ, তারপরে একটা লাইক ফাস্ট বোলিং ম্যাথু ফোর্ড বা ওই জাতীয়। সেখানে কিন্তু আশুতোষ রেলওয়েজের হয়ে স্ম্যাটিক খুব একটা ভালো ছন্দে নেই। ইনফ্যাক্ট হুম। ইন্ডিয়ার এই হয়ে খুব একটা ভালো ছন্দে নেই যে টিমটা এবং লাস্ট বাংলাদেশের কাছে 90 হেরে এর গেল। শুরুর দিকে হি প্লেড সাম ব্লাইন্ডার্স অফ ইনিংস, তারপর আস্তে আস্তে কিন্তু হুম। ফর্ম হারিয়ে গেছিল আশুতোষের। হ্যাঁ, 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 হ্যাঁ। তো
সেটা সেটা দিল্লি ম্যানেজমেন্ট হয়তো প্র্যাকটিস থেকে কল নেবে। তো আমার কাছে দিল্লি ক্যাপিটালস ইজ ব্লেসড উইথ দিস কাইন্ড অফ ট্যালেন্টস। সাবির রেজভি, ইনফ্যাক্ট করুণ নায়ার, যে আগের বার ডিসেন্ট একটা পারফরমেন্স দিয়েছিল, মানে ডিসেন্ট একটা সিজন দিয়েছিল, তাকে আমি পিক করতে পারছি না। তবে কার্তিক শর্মাকে খেলাবো কোথায়? ইনফ্যাক্ট আমি কোনো ইন্ডিয়ান ব্যাটারকেই নিতে দেখছি না, মানে সত্যি কথা বলতে। টু বি অনেস্ট, ইন্ডিয়ান ব্যাটারকে তোমাদের নিতে দেখছি না। স্লট আছে, তোমাদের 24 জনের স্কোয়াড করা যায়, 17 জন তোমরা রেখেছো, তার হুম মধ্যে হুম 5টা ফরেনার স্লট, হয়তো 2টো ইন্ডিয়ান স্লট। এবার হ্যাঁ, এমন নয় যে 5টা ফরেনারই তোমাদের নিতে হবে, বাট আইডিয়ালি আই থিঙ্ক যদি 2-3টে অপশন নেয় ও কার্তিক শর্মার এতটাই দাম উঠবে, দিল্লি কান্ট অ্যাফোর্ড দ্যাট, কারণ দিল্লির অন্য প্রায়োরিটি আছে। বাট হুম। হ্যাঁ, যদি তোমাদের একজন টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান লাগে, যদি অভিষেক পোরেলকে নিয়ে চাপ থাকে, তুষার লাহেজা ক্যান বি অ্যান অপশন, হি ইজ ইন গুড ফর্ম। আরো বেশ কিছু ডোমেস্টিক নাম আছে, কিন্তু যেমন ধরো ফিনিশার, তুমি যেটা আশুতোষের কথা বলছো, আমি নামটা একদম মনে করতে পারছি না। অভিনব মনোর, অভিনব মনোর, অভিনব মনে হয় বলছি না, অভিনব। কিন্তু মানে এস্টাবলিশ নাম না। এই সিজনে দুর্দান্ত হুম, ফর্মে আছে একটু player, আমি নামটা একদম মনে করতে পারছি না। স্ম্যাটে, মানে কোন স্ট্যাটে আমার আছে? একদম মনে পড়ছে না। হ্যাঁ, আচ্ছা সালমান আচ্ছা। নিজার, সালমান নিজার, হি ক্যান বি আ সালমান গুড, নিজার। সালমান নিজার ক্যান হ্যাঁ। বি আ গুড অপশন ফর ইউ, যদি আশুতোষের একটা ব্যাকআপ খোঁজো তোমরা। তো বোলিং এ তো আশা করি তোমরা নতুন ইন্ডিয়ান ইনক্লুশন সেভাবে দেখছো না, না, বাট আমার সেক্ষেত্রে একটা গাট ফিলিং বলছে একটা ফাস্ট বোলার হলেও হতে পারে। লাইক নিচে যেটা হচ্ছে আর তোমরা কিন্তু আকিব নবির পিছনে যেতে পারো, আমি আকিব নবীর লুকাসের কথাটাই সঙ্গে বলছি। একজনকে তোমরা পেয়ে যেতে পারতে। এখানে একটা ট্রিক আই গেস দিল্লি মিস করেছে, বাট হ্যাঁ। দেখা যাক দিল্লি কিভাবে ভাবছে। আহ, আর এবার একটা একটা দিল্লি কিন্তু দর্শন নালকান্ডেকে ছেড়ে দিয়েছে। ঠিক আছে। দর্শনকে তো ছেড়ে দিয়েছে। দর্শন মোহিত শর্মা রিলিজড, মোহিত শর্মা রিটায়ার্ড অ্যাকচুয়ালি আইপিএল থেকে। রিলিজড প্লাস রিটায়ার্ড। হ্যাঁ, তো রিটায়ার্ড, সেই জায়গাতে কিন্তু দিল্লি কিন্তু চাইলে একটা ফাস্ট বোলারের দিকে যেতে পারে। একদম। একটা এবং কিন্তু। তোমার যদি একটা ভিপরাজ, কারণ ভিপরাজকে নিয়ে কিন্তু আমরা যেহেতু এটা ব্যাপারটা খুব কনফিডেন্সিয়াল বলা বলবো না, মানে ব্যাপারটা খুব সেন্সিটিভ, সেটা নিয়ে আমরা বিস্তারিত বলবো না। ভিপরাজেরও একটা কিছু ইস্যু চলছে, তো যদি হুম ভিপরাজের হুম হুম অ্যাবিলিটি একটা কনসার্ন হয়, প্রশান্ত ভীর ক্যান বি আ অপশন ফর ইউ অকশন হুম হুম থেকে, হুম কাইন্ড অফ সেম রোল। হুম। তো দিল্লির কিছু ইন্ডিয়ান প্লেয়ার্সও লাগবে, বা দিল্লি কিভাবে অ্যাপ্রোচ করবে অপশনটা খুব ভালোভাবে দেখার, এবং আমরা সেটা। এক্সপেক্ট করবো যেন কিরণ কুমার গান্ধী অপশনে না আসেন, তাহলে কেকেআর এর একটু সুবিধা হয়। বাট দিল্লি কি না রিদ্ধদা আমি পারবে আইপিএল জিততে, কি মনে হয় তোমার? না আমি দিল্লি এবারেই মানে আগের বার মানে লাস্ট মানে 5 নম্বরে শেষ করেছিল। ইনফ্যাক্ট দিল্লি যে টোনে টুর্নামেন্টটা স্টার্ট করেছিল, সেখানে খুব সারপ্রাইজিং যে দিল্লি প্লে অফে টপ টু কোয়ালিফাই মনে করেছে। হচ্ছে একটা স্টেজে। একসময় টপ টু মনে হচ্ছিল। মেবি সামথিং ওয়েন্ট রং, সেটা ইনসাইড দ্য ড্রেসিং রুম যাই হোক না কেন, কিছু তো হয়েছিল ইয়েতে। তবে লেটস সি, মানে এবার যদি সেন্সিবলি করে, ড্রেসিং রুম যদি ঠিকঠাক থাকে, মেবি কারণ অলরেডি যে স্কোয়াডটা রয়েছে দিল্লি সেটা কিন্তু যথেষ্ট ভালো। এই ইলেভেনটাই অ্যাকচুয়ালি টপ ফোর অব্দি, মানে ইলেভেনটা কিন্তু খুব খারাপ হুম না। ইটস আ টপ হুম। ফোর ইলেভেন অন দেয়ার ডে। তো এখানে তুমি কিছু ইনক্লুশনস ক্যান মেক ইউ আ টাইটেল চ্যালেঞ্জার, বাট আইপিএল লাইক মানে দিল্লির জন্য যেটা আইডিয়াল হতে পারতো সেটা হচ্ছে যদি ক্যাম গ্রিনকে নিতে পারতো টপ অর্ডার পেস বোলিং অপশন যেটা, সেটা তো কেকেআর অলরেডি বুক করে হয়ে নিয়েছে। যেত। এবং তুমি তো হ্যাঁ একটা সময় চাইছিলে যে সবকিছু ছেড়ে দাও ক্যামেরুনকে নেওয়ার জন্য, বসে যাবো, তারপর দেখলে কেকেআর 64 কোটি নিয়ে আসছে। তো যে আমি তোমার সেটা এক্সপেক্ট নাম করতে পারি না। স্বাভাবিক। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাকে একটা টপ অর্ডার একটু ফাস্ট বোলিং অলরাউন্ডার হলে ভালো হতো। জানি না দিল্লি এবার কি প্ল্যান করছে, বাট দিল্লি যথেষ্ট তোমার একটা এভারলাস্ট। অলরাউন্ডার আপনি, মানে দিল্লি ইজ ব্লেসড উইথ সাম রিয়েলি গুড অলরাউন্ডার্স। নীতিশ হুম রানা বল করতে পারে, সমীর ডিসবি আমি যদি খুব ভুল না হয় 1-2 ওভার করতে পারে, অক্ষর প্যাটেল তো ইন্ডিয়ার বেস্ট অলরাউন্ডার এই মুহূর্তে, স্পিন অলরাউন্ডার। ক্রিস্টান স্টাবস উইকেট কিপার হলেও বল করতে পারে। আশুতোষ শর্মা বল ইনফ্যাক্ট করতে পারে তুমি, জানি না। আশুতোষ শর্মা অ্যাকচুয়ালি মিডিয়াম পেস করে, আচ্ছা, মিডিয়াম পেস মানে করে আমি জানি স্ম্যাটে না। আহ, স্ম্যাটে কিন্তু করে না কিন্তু। মানে অ্যাকচুয়ালি 4 ওভার বল করতে পারে, ব্যাট হাতেও হ্যান্ডি। হুম। মিচেল স্টার্ক ব্যাট করতে পারে। কুলদীপ, যে বছরে তোমাদের খুব ওর্স্ট সিজন গেল, মানে আগের সিজনে কেকেআর ফ্যানেদের মনে থাকবে, কুলদীপ প্লেড আ ব্লাইন্ডার অফ ইনিংস এট ইডেন। তো মানে তোমরা ব্লেসড অ্যাকচুয়ালি, তোমাদের আর কত অলরাউন্ডার লাগবে, এবার গরিবদের জন্য কিছু ছাড়ো। যাই হোক। লাইক আহ, আমার যেটা প্রেডিকশন মনে হয় জাস্ট প্রেডিক্ট করে সেশনটা এন্ড করবো। লাইক আমি যে কটা প্লেয়ারকে অ্যাকচুয়ালি নিতে দেখছি মানে ইয়েতে, দিল্লি অ্যাকচুয়ালি যে আমরা যে টপ 3 ব্যাটারের মধ্যে যেটা আমরা ইয়ে করেছিলাম, তার মধ্যে আশা করি একটা বা টিম রবিনসনকে আমি যদি চারটের মধ্যে একজনকে ইয়ে করবে ব্যাকআপ হিসেবে। ম্যাথিউ শট একটা হতে পারে অপশন, মানে অস্ট্রেলিয়ার যে আহ, তারপর হচ্ছে যে জনি বিয়ার্সটন অপশন হতে পারে যদি এক্সপিরিয়েন্স এর দিকে যায়। হুম, আর সিকান্দার রাজা আইডিয়ালি হওয়া উচিত, আর ফাস্ট বোলারদের নিয়ে তো আমরা আলোচনা করেছি।
আমি একদম, পার্সোনালি চাইবো সোনু যাদবকে সিকিউর করার জন্য রাকিব লাইভিকে একদমই। দেখা যাক এবং কি হয়। সূর্য যাদবও তোমার আশুতোষ শর্মার একটা ব্যাকআপ হতে পারে। আ হুম, হুম, অনেক হুম। বেটার বোলার এবং ব্যাটের হাতটা হয়তো আশুতোষ শর্মার মতো পাকা না, বাট হ্যাঁ, হ্যাঁ। হি ক্যান ডু আ হুম, জব। তো মাল্টিপল হুম, অপশনস আছে, মানে এই মিনি অকশনটা এটাই সুবিধা যে প্রচুর ক্লাবদের মানে ফ্র্যাঞ্চাইজদের জন্য প্রচুর অপশনস আছে। তো হুম, স্মার্টলি গেলে সবাই টাইটেল উইনিং টিম বানিয়ে নিতে পারে। তো দেখা যাক, অকশন খুব ইন্টারেস্টিং হতে চলেছে। দিল্লি হুম, ক্যাপিটালস ফ্যান, তোমাদের যদি সেশনটা ভালো লেগে থাকে জানিও। কোথায় ইমপ্রুভমেন্ট করতে পারি আমরা অবশ্যই জানিও। এবং তোমাদের যা, যা ফিডব্যাক আছে শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আইপিএল এর অকশনের আগে ৩,০০০ সাবস্ক্রাইবার করে দাও। ২,৬০০ হয়ে গেছে। তো একটু বন্ধু-বান্ধবদের কাছেও শেয়ার করো এবং তোমাদের যদি আরো কিছু নতুন ধরনের কনটেন্ট দেখার ইচ্ছা থাকে প্লিজ আমাদের জানিও। আমরা কিন্তু সেগুলো আনারও চেষ্টা করব। অনেক ধন্যবাদ একদম। সবাইকে দেখার জন্য। দেখা হুম, হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা ভিডিও এবং লাইভে। এবং কালকে রাতে কিন্তু একটা লাইভ হবে। সুপার কাপের প্রিভিউ হবে ফাইনালের। তাছাড়াও ইস্ট বেঙ্গল আজকে একটা চিঠি দেওয়া হয়েছে যেখানে ইস্ট বেঙ্গল সাইন করেনি। তো সেটা নিয়ে কথা হবে, কেন সাইন করেনি। ইট কুড হ্যাভ বিন আওয়ার এক্সক্লুসিভ, উই মিসড দ্যাট ঋদ্ধতা, মানে খারাপ লাগছে বাট ঠিক আছে। এবং হুম, আরো হুম, বেশ কিছু জিনিসপত্র আছে সেগুলো নিয়ে কালকে রাতে কথা হবে। তো ডোন্ট মিস দ্যাট সেশন। দেখা হচ্ছে আগামীকাল রাতে স্পোর্টস টকের পর্দায়। এবং এই ভিডিওটায় তোমাদের ফিডব্যাক জানাতে ভুলো না। সবাইকে অনেক ধন্যবাদ।